তারেক রহমান ফিরছেন, অনেক প্রস্তুতি তাকে তার ফেরাকে ঘিরে। দুটো বিষয় একসাথে প্রশ্ন করি যে তার ফেরার আগে যে চ্যালেঞ্জগুলো ছিল, যেটির কথা তিনি নিজেও বলেছিলেন যে স্পর্শকাতরতা বা সেটির নিয়ন্ত্রণ তার হাতে তিনি পাচ্ছেন না, এই যে চ্যালেঞ্জগুলো বা নিরাপত্তা নিয়েও অনেক কথা হয়েছে যে দেশে নিরাপত্তা আছে কিনা তার জন্য, সেই চ্যালেঞ্জগুলো কি তাহলে কাটলো? আর তিনি ফেরার পরে তারপর চ্যালেঞ্জগুলো কেমন? আমি ডাক্তার আব্দুল নট্ট আপনার কাছ থেকে শুরু করি। তার যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি নিশ্চয়ই মীমাংসা হয়েছে। একটা মীমাংসিত অবস্থায় না আসলে তো তিনি আসতেন না। আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জগুলো তিনি ফেস করছিলেন তার অধিকাংশই তিনি মীমাংসা করতে পেরেছেন, তবে কিছু বিষয় তার জন্য আহ স্থায়ী, যেমন তার নিরাপত্তার প্রশ্ন। এটি তাকে যতদিন তিনি যেখানেই থাকেন না কেন তার নিরাপত্তা বেশ কঠোরভাবে রক্ষা করতে হবে, এই কারণে যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তাতে নিরাপত্তার চ্যালেঞ্জ তার থাকবে। এবং আমার ধারণা যে তার যে ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি নিরাপত্তা তিনি পাবেন, এই দুটি নিরাপত্তা ছাড়াও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে একটি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর তার চারপাশে তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে, দলের মধ্যে প্রচুর লোকজন আসে, মানে আসে এবং থাকে। এদের মধ্যে বহু বহু মানুষ আছেন যারা স্বার্থান্বেষী, তোষামোদকারী, যারা চেষ্টা করবেন যে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে, অথবা তার সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে নানা রকম সুবিধা অন্যকে দিতে অথবা নিতে। এই বিষয়গুলি নিয়ে তাকে সাবধান থাকতে হবে। প্রবল রাজনৈতিক বিরোধিতা তার ছিল, এবং একটা অংশ এখনো তার বিরোধী। ফলে তার যারা বিরোধী পক্ষ অর্থাৎ প্রতিপক্ষ রাজনৈতিক দল, এই দলগুলিকেও তাকে বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি মনে করি যে রাজনৈতিক চ্যালেঞ্জ, দলের মধ্যে তোষামোদকারীদের দ্বারা সৃষ্ট এক ধরনের পরিবেশ, এবং তার নিরাপত্তা, এই তিনটা হচ্ছে প্রাথমিক। এর বাইরে যদি চিন্তা করেন তাহলে তার মা অসুস্থ, এবং এই সময়টা তাকে একটা বিরাট সময় পারিবারিক ভাবে আমার ধারণা দিতে হবে, কারণ মায়ের পাশে তার থাকতে হবে। তাই এটিও একটা চ্যালেঞ্জ। স্বাভাবিক অবস্থায় তো তার হাসপাতালের খোঁজ রাখার দরকার ছিল না, কিন্তু এখন তো তাকে সেটা রাখতে হবে। ফলে এটাও একটা বিষয়। আর সামনের নির্বাচনে প্রচুর কুটিলতা, জটিলতা, নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেগুলি তাৎক্ষণিকভাবে তাকে সমাধান করতে হবে। আমি মনে করি যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যতখানি পরিণত হয়েছেন, এই নির্বাচনের আগে তার ফিরে আসা এবং তারপর তার যে দল পরিচালনা এবং নির্বাচনের সামনে দলকে নিয়ে যাওয়া, নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা, এর মধ্যে দিয়ে তিনি আরো একবার একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন। সাধারণত যারা নেতা হয়ে থাকেন তারা প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে দিয়ে যান। আপনি যদি মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, আপনি যদি বড় বড় এপিক গুলি পড়েন, যেমন হোমারের লেখা ইলিয়াড, অডিসি, এগুলো যদি পড়েন, অথবা আপনি যদি শাহনামা পড়েন, এটা একটা দিক। আবার আপনি যদি ধর্মের ইতিহাস পড়েন তাহলে সেখানেও দেখবেন যে যারা শাসন করেছেন, শাসকদের কথা সেখানে লেখা আছে। সেখানে বারবার ন্যায়বান শাসকদের কথা লেখা আছে, যারা ন্যায়ের পক্ষে লড়াই করেন, জি। এবং এই জি, লড়াইয়ের তার পথে মানে আপনি প্রচুর বলছেন ত্যাগ এই প্রতীক্ষা পরীক্ষা এবং সহ্য চ্যালেঞ্জ করতে গুলো হয়। সামনে থেকেই যাবে। ডাক্তার আব্দুল তুষার, আমি হ্যাঁ, একই প্রশ্ন ফলে মুস্তফা তাকে এক ফিরোজের কাছেও ধরনের যাব। এক আপনি ধরনের আমাকে নৈতিক একটু, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে শারমিন, একটা হ্যাঁ নৈতিক হ্যাঁ, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং একটা শারীরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জি অর্থাৎ তাকে একই সঙ্গে তার নিজের সুস্থতা, নিরাপত্তা, এবং অন্যদিকে একটা নৈতিক পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম, এই দুই ধরনের চ্যালেঞ্জে তাকে মোকাবেলা করতে হবে। আপনি আমাকে একটু খুব সংক্ষেপে একটু বলে, এটা একটু বলে দেন যে কদিনের নানান রকম পরিস্থিতিতে, মানে একটা খুব আলোচনার আগে একটা আলোচনা বিষয় ছিল বেগম জিয়া কেমন আছেন, একটু যেন কম আলোচনা হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন কেমন, এটা কি আপনি বলবেন আমার দর্শকদের? আমার তো ধারণা তিনি ভালো আছেন, সুস্থ আছেন। কেননা যদি তিনি শারীরিকভাবে ফিট না হতেন তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন যে তিনি যে শহরটায় থাকেন সেই শহরে অনেক বাসে উঠতে হয়, রেলগাড়িতে উঠতে হয়, হাঁটতে হয়। ওই শহরে ধনীরাও না হেঁটে পারেন না। ফলে আমার ধারণা তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, না, ফিট আমি আছেন। তারেক রহমানের কথা বলছিলাম না, আমি বলছিলাম বেগম খালেদা জিয়ার কথা। বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিং এ যেটা বলা হয়েছিল, তারপরে যেহেতু আর ব্রিফিং হয় নাই, হুম। তাই আমাদেরকে ধরে নিতে হবে যে ওই ব্রিফিংই ঠিক আছে। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, তার ডায়ালিসিস চলছিল, এটা বলা হয়েছিল। এবং এটাও বলা হয়েছিল যে তার অবস্থার অবনতি হয় নাই।
এই এই কথাগুলি বলা হয়েছিল। আমার ধারণা যে সেই অবস্থাতেই তিনি আছেন, সেই কারণ এরপর অবস্থাতে তার আছে। কোনো ব্রিফিং হয় নাই। ব্রিফিং হয় নাই, জি। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল মুক্ত স্যার। জনাব মোস্তফা ফিরোজ, আপনি আসলে আগের চ্যালেঞ্জগুলো কতটা কাটলো বলে মনে হয়, আর তার আসার পরের চ্যালেঞ্জগুলো আপনিও কেমন দেখেন একটু শুনি। একটা আগের চ্যালেঞ্জের সাথে নতুন চ্যালেঞ্জগুলি খুবই মারাত্মক আকার ধারণ করছে। সেই কারণে আহ, তারেক রহমানের চ্যালেঞ্জটা খুবই মানে অনেক কঠিন আমি বলবো। কারণ এমন একটা সময় আসছে যখন দলের নমিনেশন নিয়ে একটা বিভক্তি আছে, সেটাকে ঐক্যবদ্ধ করা এটা খুবই জরুরি। দলকে ঐক্যবদ্ধ করলে অনেক কাজগুলো সহজ হয়ে যাবে। পাশাপাশি বিএনপির সঙ্গে যেই যারা আন্দোলন করেছে সেই শরিকদেরকে সাথে রাখা। আর এটা আমি বলবো যে শুধু নির্বাচনের জন্য না, এখানে একটা আহ, রাজনীতির মেরুকরণ ঘটেছে। সেই মেরুকরণে আগে যতটা বিএনপি নির্ভর ছিল, এখন কিন্তু আরো কঠিন অবস্থা। তাকে একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তি, একই সঙ্গে গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, সেই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার দরকার। কারণ ইতিমধ্যে গত 1-1.5 বছরে বাংলাদেশে মৌলবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে। তার ভয়াল থাবা আমরা বিস্তার করতে দেখলাম। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর উপরে আক্রমণের মধ্য দিয়ে। তো এটা আস্তে আস্তে নানা রকম মব চলছিল, ছোটখাটো চলতে চলতে এটা একটা সংগঠিত রূপ নিয়েছে। এবং এর পেছনে আমার ধারণা যে বড় ধর্মীয় রাজনৈতিক দলগুলোরও মদত আছে এবং তারা ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। সেই জায়গায় কিন্তু আমি শুধু দেখছি যে নির্বাচনী সমঝোতা, কিন্তু রাজনৈতিক সমঝোতা নেই, রাজনৈতিক ঐক্য নেই। বিএনপিকে এখন শুধু তার নিজের শক্তির উপর নির্ভর করলে চলবে না। বিএনপিকে সেই প্রগতিশীল, বাম, গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, ধর্মীয় এই অংশগুলোকে নিয়ে যদি একটা কঠিন রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে না পারে, তাহলে নির্বাচনটা মনে হচ্ছে বিএনপির কাছে যে বেশি আমি হইচই করব না, আমি নির্বাচনটা আগে শেষ হোক তারপরে দেখবো। কিন্তু না, আমি মনে করি যে নির্বাচনের চেয়ে এখন রাজনৈতিক ঐক্যটা খুবই জরুরি। মানে বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তার যদি প্রস্তুতি না থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ এটা চিন্তিত করে কেমন প্রস্তুতি ভারতের সাথে বিএনপি যত নেবে? অস্থিতিশীল পরিস্থিতি হবে, তত বেশি কিন্তু বাংলাদেশের মৌলবাদী শক্তি মাথা চাড়া দেবে। আবার বাংলাদেশে এই মৌলবাদী শক্তির উপর ভর করে ওই ভারতের আবার মৌলবাদী শক্তি আবার মাথা চাড়া দেবে, বাংলাদেশের উপর চাপ তৈরি করবে। আলটিমেটলি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো এই চিন্তাটা মাথায় নিয়ে এখন সামনের রাজনৈতিক পথ নির্ধারণ করতে হবে যে বিএনপির এখন কে শত্রু কে মিত্র, এটা এখন ঠিক করার একটা সময় চলে এসেছে। জি, কঠিন একটা প্রশ্ন। বিএনপির কে শত্রু কে মিত্র, এটি এখন মানে তারেক রহমান আসার পর এটাও একটা চ্যালেঞ্জ আপনি বলছেন। আপনার কথা থেকে যে ওসমান হাদিকে ঘিরে যে একটা প্রস্তুতি ম্যাচের কথা বললেন ডাক্তার আব্দুল মুক্ত স্যার, এটি মানে বেশ আলোচনা, বেশ অনেকেই বলেছেন যে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে নানান ঘটনাগুলো আসলে ঘটানো হয়েছে। তিনি অনেকে আবার টাইমলাইন ধরে বলছেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে অনেক আলোচনা। যেদিন তিনি আসার ঘোষণা দিলেন তার পরপরই ওসমান হাদিকে এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড করা হলো। তারপর ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যেভাবে যা হলো আর কি, প্রথম আলো, ডেইলি স্টার যেটির কথা মোস্তফা ফিরোজও উল্লেখ করছিলেন, আমরা দেখলাম এই ঘটনাগুলো আসলে তারেক রহমানের ফেরাকে মানে কেন্দ্র করে বা সেটিকে ঘিরে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে, এরকম একটা হাইপোথিসিস আছে বা একটা একটা পর্যালোচনা আছে। আপনি কি এই বিষয়ে আপনার কি মনে হয়, আসলে কি এরকম কিছু আছে বলে আপনার মনে হয়? এককভাবে তার ফেরাকে শুধু পিছিয়ে দেওয়ার জন্য এই ঘটনাগুলি ঘটেছে ব্যাপারটি তা নয়, মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের যে চেষ্টাটা হলো, সেই চেষ্টার সাথে সাথে পরের দিনই বেশ কিছু রাজনৈতিক দল তার হত্যার বিচার দাবি করে বলতে শুরু করেছিল যে বিচার না হলে নির্বাচন হবে না। বলছিল যে এই হত্যাকাণ্ডের সুরাহা না হলে পরে নির্বাচন আমরা হতে দিব না, এরকম কথা কিন্তু বলা হয়েছিল। এরপর আপনি দেখবেন যে উপদেষ্টাদের পদত্যাগ, একাধিক উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। একাধিকবার এমন ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে যে দাবিগুলি পূরণ করতে গেলে নির্বাচন আহ, আয়োজন করা কঠিন হয়ে যাবে। পাশাপাশি আপনি দেখবেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর দিনেই আহ একদল উত্তেজিত মানুষ তারা আহ, বেশ কতগুলি প্রতিষ্ঠান আক্রমণ করেছে, যে প্রতিষ্ঠানগুলির সঙ্গে এই ঘটনার কোনো আসলে সম্পর্ক নাই।
এই জন্য নাই যে এই প্রতিষ্ঠানগুলি প্রতিদিনই খবর ছাপে, এবং এই প্রতিষ্ঠানগুলির জন্ম কিন্তু বহু বহু বছর আগে, আহ শরীফ ওসমান হাদিরও জন্মের আগে থেকে। ফলে এই প্রতিষ্ঠানগুলো এমন নয় যে কোনো একজন ব্যক্তির ক্ষতি করার জন্য তারা প্রতিদিন চেষ্টা করে। এর মধ্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নজরুলের গান কবিতাও শেখানো হয়, যে নজরুলের ভক্ত ছিলেন শরীফ ওসমান বিন হাদি। ফলে আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে এক ধরনের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা হয়েছিল, এবং এটি যে একটি কনসার্টেড বা আহ, এক ধরনের যে পরিকল্পিত আক্রমণ, সেটা কিন্তু বোঝা গিয়েছে এই জন্য যে একসঙ্গে হয়েছে ঘটনাগুলি একটার পর একটা। তো এই বিষয়গুলি আমার কাছে মনে হয়েছে যে আহ আমাদেরকে শঙ্কিত করেছে, যেমন এক ধরনের ধারণা দিয়েছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আছে, নির্বাচন পিছিয়ে দেওয়া এবং একই সাথে একটি একটি অস্থিতিশীল পরিবেশ, নিরাপত্তার অভাবজনিত এক ধরনের আশঙ্কা, বিভিন্ন মানুষকে হুমকি প্রদান, এই সবকিছুর মধ্যে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে এই কথা ভাবার অবকাশ ছিল যে তারেক রহমান হয়তো এইসব দেখলে পরে ফিরবেন না, কিন্তু তিনি কিন্তু যখন কোনো কথা বলেন সেটা কিন্তু রাখার চেষ্টা করেন। এবং তিনি একবারও কিন্তু এই 25শে ডিসেম্বর তারিখটা ঘোষণার পরে একবারও কিন্তু সেটার বিপরীতে সামান্যতম কোনো ধারণা দেন নাই যে তিনি ফিরে আসার ব্যাপারে দ্বিতীয় চিন্তা করছেন, অথবা তিনি পেছাবেন আশাটা, অথবা তিনি আরেকবার ভাববেন। এই ধরনের কোনো শব্দ তার কাছ থেকে আসে নাই, তার দলও সেটা বলে নাই। বরং তারা আহ, একটি অভ্যর্থনা কমিটি তৈরি করেছে, যে কমিটির মাধ্যমে তারা প্রেসের যারা আছেন, গণমাধ্যমের যারা আছেন, তাদের সবার সঙ্গে মত বিনিময় করেছেন, এবং তারা মানুষকেও জানিয়েছেন যাতে তারা হয়তো ভিড় না করেন, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন যে পরিস্থিতি আসলে মানুষের জন্য আরামদায়ক হবে না। কিন্তু এটাও ঠিক যে মানুষ এই কথা শুনবে বলে মনে হচ্ছে না। জি, আপনি বলছেন উদ্দেশ্য প্রণীত পরিকল্পিত বিষয়গুলো, সেই উদ্দেশ্যর কতটা পূরণ শুধু হয়েছে তাকে, বলে আমি যেটা বলেছি যে শুধু তাকে আটকে রাখা বা তাকে ফিরতে না দেওয়াটা না? উদ্দেশ্য না, হ্যাঁ, মূলত বড় দাগে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য লক্ষ্য সেই করা উদ্দেশ্য যাচ্ছে। পূরণে কি কিছু কাজ হয়েছে? মানে তারা যে উদ্দেশ্য বা পরিকল্পনা নিয়ে কাজটা করলো, তাতে কি তারা কোনো সুফল পাওয়ার মতো অবস্থানে গেছে মনে হচ্ছে? শরীফ ওসমান হাদির যে অদম্য প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি আসলে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। শরীফ ওসমান হাদি লড়েছেন তার জীবন নিয়ে 1 সপ্তাহ, হুম, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি আসলে এই যে পরিকল্পনা যদি কেউ করে থাকে সেই পরিকল্পনাগুলিকে তিনি আসলে ব্যর্থ করে দিয়েছেন। কেননা একটা সময় পার হয়েছে, যে সময় সরকার পেয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দল তারা পেয়েছে, যারা নির্বাচনের পক্ষের শক্তি তারা পেয়েছে, এবং তারা এক ধরনের সংগঠিত হতে পেরেছে, তারা এই ধরনের তৎপরতাকে প্রতিহত করার পক্ষে লক্ষ্যেও তারা এক জায়গায় হতে পেরেছে। আর এটাও ঠিক যে এই ব্যর্থতার যে নমুনা, যে তারা যে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতাই কিন্তু এই গণমাধ্যমের উপর আক্রমণ, ছায়ানট এবং উদীচীর উপর আক্রমণ, এটা কিন্তু তাদের ব্যর্থতার পরিচয়। কেননা হাদি তার জীবদ্দশায় বারবার বলেছেন যে এই সব জায়গাতে আক্রমণ করে কোনো লাভ নাই। উনি একদম নাম ধরে বলেছিলেন, হাদি বলেছিল যে আহ, প্রথম আলোর কথা পছন্দ না হলে এরকম 10টা প্রথম আলো তৈরি করেন, যদি তর্কে না পারেন তাহলে ভালো করে তর্ক শিখেন। সে কিন্তু বলেছিল যে প্রতিষ্ঠান বন্ধ করা, ধ্বংস করার মধ্যে দিয়ে কোনো বিজয় অর্জন করা যায় না, বরং সেই প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করার মতো সক্ষম প্রতিষ্ঠান তৈরি করতে হয়। এবং সে নিজে কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য চেষ্টা করছিল, সে একটা কালচারাল সেন্টার দিয়েছিল, সেখানে তার একটা পরিকল্পনা ছিল। তার মানে সে ধরেন ছায়ানট যদি কারো কারো মানে অপছন্দের হয়ে থাকে, তাহলে সে একটা পাল্টা ছায়ানট তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু আর আরো অদ্ভুত বিষয় দেখেন, ছায়ানট যে নামটা, এই নামটা কিন্তু নজরুলের কবিতার ভেতরে আছে। ফলে ছায়ানট কিন্তু এমন নয় যে হাদির অপছন্দের সংগঠন ছিল, ব্যাপারটা কিন্তু তাও নয়। এইখানে হাদির নাম দিয়ে যারা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, হাদির নাম দিয়ে নানান রকম দাবি দাওয়া উত্থাপন করেছে, তার প্রায় অধিকাংশই হাদির যে আদর্শ সেটার বিপরীত। যেমন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে যদি পারেন, আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজছি। আপনি গিয়েছেন হাদির মৃত্যুর প্রতিবাদে কোন একটি প্রতিষ্ঠানে, সেখানে গিয়ে আপনি জ্বালাও পোড়া করছেন, কিন্তু তার আগে আপনি কম্পিউটারের ডিস্ক, তারপরে কম্পিউটারের স্ক্রিন, তারপরে বিভিন্ন মূল্যবান সামগ্রী, এগুলি বাসায় নিয়ে গিয়েছেন কেন? আপনি তো গিয়েছিলেন প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে, তাহলে ওইটার কম্পিউটার আপনার কাছে রেখে তারপরে করবেন? ওইটার টাকা পয়সা আপনি পকেটে নিয়ে নিজে গিয়ে টেলিভিশন কিনেছে, ফ্রিজ কিনেছে, কি কি জানি কিনেছে,
তো ওইখানকার টাকা পয়সা লুট করে আপনি বাড়ির জন্য ফ্রিজ টিভি কিনবেন, আর আপনি বলবেন যে আপনি হাদির জন্য গিয়ে ওখানে লড়াই করছেন। ব্যাপারটা কিরকম হয়ে গেল না? ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা সেখানে গিয়েছিল তারা হাদির আদর্শ বাস্তবায়ন করতে যায় নাই। কিন্তু যারা আসলে তারা তো আপনি বলছিলেন যে স্বতঃস্ফূর্ত না। আমি একটু মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে শুনতে যাবো যে উদ্দেশ্য প্রণীত বা পরিকল্পিত যদি হয়ে থাকে, যারা আসলে এই উদ্দেশ্য মানে যারা এই পরিকল্পনা করলো, যারা নির্দেশ দিল, আহ, তাদের তো কেউ মানে তাদের কথা তো উচ্চারিত হচ্ছে না। হচ্ছে কি মানে দেখা গেল যদি বলি যে আমরা প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের দেখলাম তারা নির্দেশ দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। দেখলাম শিবিরের সিনিয়র মানে যারা নেতা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা বলছেন, কিন্তু তাদের নাম তো এখানে আসলো না। দেখা গেল যে যারা টিভি চুরি করলো মানে কম্পিউটারের ডিস্ক চুরি করলো তাদেরকে ধরা হলো, এই বিষয়টা দেখা গেল। এটা আসলে কেমন হলো? পুরো বিষয়টা হচ্ছে একটা অভ্যুত্থান ঘটানোর একটা পরিকল্পনা। খেয়াল করেন যে হাদির জানাজায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গেছে হাদির প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করতে। এই যে লাখো মানুষের ঢল নামলো, তারা কিন্তু শুধু শ্রদ্ধা নিবেদন করতে গেল, কিন্তু তাদের একটা অংশ তারা মনে করলো এইবারই সুযোগ, যেটা 5ই আগস্ট যে সুযোগটা আমরা পাইনি, এই সুযোগে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করব। এটা ছিল একদম অভ্যুত্থানের একটা পরিকল্পনা। তাদের একটা অংশ দৌড়ে তারা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলো এবং মাইকে এমন ভাবে একটা আহ্বান জানালো যেটা অত্যন্ত দৃষ্টিকটু। আপনি আপনি খেয়াল করেন, বলা হয়তো এটা 1981 সালের জিয়াউর রহমানের পরে এইটা হচ্ছে সর্ববৃহৎ জানাজা। তো ওইটার আপনি চিন্তাটা করেন, তখন মানুষ শোকে থাকে, মুজবান থাকে, তখন আল্লাহর প্রতি দোয়া করে, তার আত্মার মাগফিরাত কামনা করে, শান্তি কামনা করে। অর্থাৎ ধর্মীয় যে একটা ভাবাবেগ, ভাব বীর্য পরিবেশ, এটা কিন্তু তা ছিল না। তারা হাদির লাশকে নিয়ে তারা বিক্ষোভ করতে চেয়েছে, হাদির লাশকে সামনে রেখে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছে। এবং সেইভাবেই পরিকল্পনা যে আপনারা এটার পরে ওখানে যান, ওখান থেকে শাহবাগে আসেন, শাহবাগ থেকে একটা অভ্যুত্থান করা ফেলেন। মানে এটা এত মূর্খ মতন একটা পরিকল্পনা, কিন্তু লক্ষ্যটা ছিল তারপরে অন্ধকারের যে কুশীলবরা তারা হয়তো সামনে আসতো, প্রথমে এদেরকে সামনে দিয়ে তারা হয়তো পেছন থেকে আসতো, কিন্তু ঘটনাক্রমে এরা বুঝতে পারে নাই যে ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আসলে হাদির প্রতি তাদের ভালোবাসাটা জানাতে গেছে। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে যায়নি বা সে ধরনের পরিকল্পনা ছিল না। এই ধরনের অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদ, হাদির মৃত্যু, আওয়ামী দোসর, এই ধোঁয়াগুলি তুলে তারা একটা অরাজক পরিস্থিতির মধ্যে ক্ষমতা দখল করতে চেয়েছিল। এইটা ছিল আসলে মূল পরিকল্পনা। কিন্তু ঘটনাক্রমে আইন শৃঙ্খলা বাহিনী ওই হাদির জানাজার দিনই তারা অ্যাক্টিভ হয়েছে। যখন নাকি সবাই সতর্ক হয়েছে তখন কিন্তু ওই পরিকল্পনাটা আসলে বাস্তবায়ন হয়নি, কিন্তু নেপথ্যে ছিল ক্ষমতা দখলের একটা কিন্তু পরিকল্পনা। জনাব মোস্তফা ফিরোজ আমি এই যে এটাকে ক্ষমতা দখল, একদম ষড়যন্ত্র এবং চক্রান্তমূলক বলে মনে করি। জি, এই যে রাষ্ট্র ক্ষমতা দখলের কথা আপনি বলছেন, আমরা যদি নাহিদ ইসলামের কথা শুনি যে সরকারের ভেতরেই এটার একটা মদদ ছিল, বা যদি নুরুল কবির যিনি আক্রান্ত নিজে হয়েছেন তিনি বলেছেন যে তিনি বিভিন্ন উপদেষ্টার সাথে কথা বলে তার ওই সময়ের অভিজ্ঞতা যে সরকারের একটা অংশ বা পুরো সরকারই এর সাথে এর পেছনে জড়িত বা তাদের সায় আছে, এই ঘটনায় সহযোগিতা আছে। তাহলে আসলে ক্ষমতা দখল কারা করতে চেয়েছিল? মানে মানে সরকারের যারা আছেন তারাই যদি এর পেছনে থেকে থাকেন, এই এরা কারা সরকারকে ঢাল বাইরে? বানাতে চেয়েছিল। সরকারের কাউকে কাউকে সামনে ঢাল বানিয়ে তারা মানে এই পরিকল্পনা করতে চেয়েছিল। কারণ এই শক্তিগুলি তারা নির্বাচন চায়নি। তাদের বরাবর প্রথম থেকে গত 1 বছর থেকে তাদের অ্যাক্টিভিটিস ছিল নো ইলেকশন। তাদের হলো সংস্কার, বিচার, এইসবের নাম করে তারা একটা উগ্রপন্থার একটা উদ্ভব চেয়েছিল, যে আর একটা বিপ্লব হবে। সেই বিপ্লবে এই মানে এখন যারা ক্ষমতায় আছে তাদের একটা অংশ থাকবে, আর বাকি তার বাইরের একটা ক্ষমতা তারা মানে পরিকল্পনা করেছিল, সংগঠিত করার চেষ্টা করছিল। ওইটার একটা সম্মিলিত তারা একটা মানে বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু ঘটনাক্রমে মানুষের কোনো সমর্থন পায়নি। আজকে দেখেন যাদেরকে আটক করা হলো, অ্যারেস্ট করা হলো, তাদের কাছ থেকে কি আমরা কোনো তথ্য পেলাম? তাদের কিন্তু তাদের মুখ দিয়ে কিন্তু আমরা কোনো কিছুই শুনি নাই যে কেন, কোন উদ্দেশ্যে তারা গেল, কি তাদের পরিকল্পনা ছিল, এবং তাদেরকে
কে সংগঠিত করলো, কে পাঠালো, এই বিষয়গুলি কিন্তু আমরা এখনো জানতে পারছি না। সেই কারণেই আসলেই সরকারের ভেতরে সরকার আছে এবং তার বাইরে একটা একটা না মানে একাধিক আহ মানে উগ্রপন্থা, চরমপন্থা, মৌলবাদী শক্তি এখানে সংগঠিত হচ্ছে আমার বিশ্বাস। জি, আপনি উগ্রপন্থা মৌলবাদী শক্তির কথা বলছেন ডাক্তার আব্দুল তুষার। এই মানে উগ্রপন্থার কথা তো বেশ অনেকদিন যাবতই হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে যেই রকম উগ্রপন্থা দেখা গেছে সেটি আগে আর দেখা যায় নাই। হতাশার কথাও জানিয়েছেন। আমার সাথে কথা হচ্ছিল অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম সাহেব, তিনি বলছিলেন যে আহ, বাংলাদেশকে তালেবানাইজেশনের একটা প্রক্রিয়া আগেই ছিল এবং সরকারের ভেতরে একজন সাদা চুলের উপদেষ্টার কথা বলছিলেন তিনি, যিনি এর পরিকল্পনার পেছনে ছিলেন। এবং মানে তারপরে এইরকম একটা ঘটনা আমরা দেখলাম, মানে এটা আগের কথা বলছিলেন। একটা কি প্রক্রিয়া কি আসলে চলমান, এই তালেবানাইজেশন যে শব্দটা বা তালেবানি রাষ্ট্র বানানোর প্রক্রিয়া, সেরকম কি একটা কিছু আসলে চলমান আছে? সারা পৃথিবীতেই কিন্তু আসলে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা এখনকার ঘটনা নয়। আপনি যদি দেখেন তাহলে আহ, বিভিন্ন দেশে যেখানে বিবাদ রয়েছে, বিশেষ করে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের অভিবাস রয়েছে বা অধিবাস রয়েছে, এইসব জায়গাতে এক ধরনের উগ্রবাদ তৈরি করার একটা চেষ্টা, এটা কিন্তু বহুদিন ধরে চলছে। মিডল ইস্টে আপনি নিশ্চয়ই আইএস কে দেখেছেন, তারপরে ইরাকে নিশ্চয়ই আপনি দেখেছিলেন যে একাধিক সংগঠন তৈরি হয়েছিল। আফ্রিকাতে বিভিন্ন দেশে এই ধরনের সংগঠন রয়েছে যারা উগ্রবাদ সমর্থন করে অথবা উগ্রবাদী আচরণ করে। ফলে এটি একটি আন্তর্জাতিক প্রক্রিয়া এবং এই উপমহাদেশেও কিন্তু উগ্রবাদ বহুদিন ধরে চর্চিত হচ্ছে। সেটা শুধু যে আফগানিস্তানে সেটি নয়, পাকিস্তানে, ভারতের একটি অংশে, বাংলাদেশে উগ্রবাদের চর্চা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে রাজশাহীতে আহ একজন বের হয়ে এসেছিলেন সিদ্দিকুর রহমান ভাই নামে একজন লোক, যাকে বাংলা ভাই। বাংলা ভাই বলে লোকজন ডাকতো, ওনার নাম সিদ্দিকুর রহমান। এছাড়াও একাধিক এই ধরনের আহ ব্যক্তিকে বিগত বিএনপি শাসনামলেও কিন্তু আপনার নিশ্চয় মনে আছে যে শেষ পর্যন্ত বিএনপিও সক্রিয় হয়ে উঠেছিল এদের বিরুদ্ধে। প্রথম দিকে যদিও এক ধরনের রিলাক্টেন্স তাদের মধ্যে দেখা গিয়েছিল, কিন্তু শেষের দিকে আমরা দেখেছিলাম যে তারাও এদেরকে ঠেকানোর চেষ্টা করছে। এবং তারপরে আওয়ামী লীগের যে বিরাট শাসনামল, সেখানেও কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, যার মধ্যে আহ, অভিযোগ আছে যে কিছু ছিল বানানো, কিন্তু এটাও ঠিক যে কিছু আসলে সঠিকও ছিল। তো এই সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে আলাদা করে তালেবানাইজেশন যে শব্দটি আপনি ব্যবহার করেছেন, এইটা আসলে বলা যাবে না। বলতে হবে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে উগ্রবাদী রাজনীতির একটা বিকাশ। এটা সারা পৃথিবীতে যেভাবে ঘটছে, বাংলাদেশ যেহেতু একটু উর্বর ক্ষেত্র এটা তৈরি করার জন্য, তাই বাংলাদেশেও এটা ঘটছে। বাংলাদেশ কেন উর্বর ক্ষেত্র? কারণ বাংলাদেশের দারিদ্র রয়েছে। দরিদ্র দেশ ছাড়া এগুলি করা খুব কঠিন হয়। অগণতান্ত্রিক শাসন ছাড়া এটা করা খুব কঠিন হয়। দেশে যদি অগণতান্ত্রিক শাসন থাকে, স্বৈরাচারী থাকে, তবে আহ একটা প্রচারণা তৈরি করা সম্ভব হয় যে এদেরকে হটানোর জন্য আমরা আসলে এটা করছি, এমনিতে আমরা ভালো। এরপর যেটি ঘটে সেটি হচ্ছে বিদেশি অর্থায়নের যদি সুবিধা থাকে, অর্থাৎ দেশের অর্থনৈতিক কাঠামো যদি এই অবৈধ অর্থের লেনদেন বন্ধ করতে না পারে, এরপরে যেটি থাকে সেটি হচ্ছে বিভিন্ন ধর্মবাদী উগ্রদল যদি থাকে, তাহলে এদের কিন্তু আলাদা করে আদর্শ প্রচার করতে হয় না। তারা নানান ধরনের ধর্মীয় বক্তব্য দিয়ে লোকজনকে উৎসাহিত করে তোলে এবং তাদেরকে এক ধরনের উগ্রবাদিতায় নিয়ে যায়। এবং সেই উগ্রবাদের পেছনে একটা ঐশী যুক্তি দাঁড় করায় যে আমরা তো আসলে এমনিতে এটা করছি না, এটার কারণ হচ্ছে এই ব্যাপারে নির্দেশ আছে। এবং সেটা তারা বলে যে এটা মানুষের নির্দেশ না, এটা একদম উপর থেকে আসা নির্দেশ। ফলে এই সুবিধাগুলি বাংলাদেশে আছে, থাকার ফলে বাংলাদেশ একটি উর্বর ক্ষেত্র এবং সেখানে উগ্রবাদ বিকাশের সুযোগ রয়েছে। এবং সেই সুযোগ অনেকেই নিয়েছেন বলে এখন মনে হচ্ছে। কারণ আপনি দেখবেন যে যে আক্রমণ হয়েছে, সে আক্রমণে কিছু মানুষকে দেখা গিয়েছে যাদের আসলে ওই অর্থে রাজনৈতিক পরিচয় নাই, অথবা তারা যে রাজনৈতিক দলে আছেন সেইখানে তারা একটা উগ্রবাদী সেকশনের সঙ্গে চলাফেরা করেন, অথবা তাদের ফেসবুক পোস্টে গেলে আপনি দেখতে পাবেন যে তারা সেখানে অনেক উগ্রবাদী পোস্ট দিয়ে থাকেন। তো যারা আটক হয়েছেন এদের সঙ্গে কথা বললে, এদের ইন্টারোগেশন করলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের কাছ থেকে তথ্য নিতে পারে, আমার ধারণা যে বিষয়গুলি পরিষ্কার হয়ে উঠবে। ঘটনাগুলোকে কেন্দ্র করে একটা আলোচনা হলো যে আহ, উম,
স্বরাষ্ট্র উপদেষ্টার পদে পরিবর্তনের জন্য আলটিমেটাম ছিল। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হলো 24 ঘন্টার আলটিমেটাম, সেটি বহু আগে পেরিয়ে গেছে। এবং তারপরে 24 ঘন্টা মানে পরে যখন ইনকিলাব মঞ্চে কথা বলছে তখন বলছেন বুড়া ভাম, আপনি কোথাও যাইতে পারবেন না, এইটার মানে ব্যবস্থা না নিয়ে তাদেরকে শনাক্ত না করে আপনি পদত্যাগও করতে পারবেন না, মানে এই একটা ব্যাপার। কিন্তু আগে ছিল, দাবিটা ছিল পদত্যাগের। আমি মোস্তাফিজ, আপনি যদি একটু ছোট্ট করে বলেন, তারপরে আমি আব্দুল নটুসা আপনার কাছেও শুনবো। শোনা যাচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদে, এরকম কোনো কথাবার্তা বা আপনারা জানেন, সত্যতা আছে মোস্তাফিজ? খলিলুর রহমান কেন আসবেন? তিনি তো একটা মানে চমৎকার পজিশনে আছেন। উনি অনেক, সবচেয়ে আমি মনে করি ক্ষমতাধর পজিশনে আছেন। নিরাপত্তা উপদেষ্টা মানে তিনি দেশ বিদেশ সবকিছুর নিরাপত্তা নিয়ে তিনি নির্দেশনা দিতে পারেন। এটা তো মহা ক্ষমতাধর একটা অবস্থান থেকে তিনি শুধুমাত্র আভ্যন্তরীণ একটা মন্ত্রণালয়ের একটা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে না, ওটা থাকবেন। থেকে আসলে তো আর ওটা ছেড়ে দিতে হবে তেমনটা না, মানে দুটোই তো নেওয়া যায়, আমাদের অনেক উপদেষ্টাই তো এই সেটা কাজটা হতে করতে পারে, পারে। কিন্তু আমার মনে হয় না যে এখন এই 1.5 মাসের মধ্যে এটা আর সরকার আর এই ঝুঁকিটা নেবে। কারণ আসলে তো কিছু করণীয় নেই। মানে এই দায়িত্বেও কেউ পালন করতে রাজি হবে না, আমার আমার যেটা বিশ্বাস। অন্তত মানে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ উপদেষ্টাদের মধ্যে তারা তো যথেষ্ট বুদ্ধিমান, তারা এই দায়িত্ব নিতে যাবেন না। রাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব দিল ধরেন খলিল রহমানকে, তিনি কি পরশুদিন মানে ওসমান হাদির মানে খুনিদেরকে কি পাকড়াও করতে পারবেন? বিষয়টা কি এরকম? বিষয়টা তো এরকম না। আমাদের দেশে এটা সচরাচর ট্রেন্ডটা হলো এই, যারা একটু প্রশিক্ষিত খুনি সন্ত্রাসী, তারা যেটা করে যে তারা অপরাধ ঘটিয়ে দ্রুত দেশ থেকে ভেগে যায়। হয় তারা মানে মধ্যপ্রাচ্যে চলে যায়, অথবা দূর দেশে যায়, আর না হলে অন্তত পাশের দেশে চলে যায়। তো এটা হচ্ছে স্বাভাবিক ট্রেন্ড। তো সেই ট্রেন্ডটাই তারা ফলো করেছে, ফলে এখন তো সম্ভবত হাতছাড়া হয়ে গেছে। তবে আমার বিশ্বাস হয়তো দেশের মধ্যেও থাকতে পারে। তো সরকার এটাকে ধরবে না, না ধরার তো কোনো কারণ নেই। ধরলে তো বরং সে ক্রেডিট, সে সফল। বরং এখন যে ধরতে পারছে না, সে ব্যর্থ হিসেবে প্রমাণিত হচ্ছে। তো আহ, আমার ধারণা যে রদ বোতলের এই কথাগুলো বলা জি। হচ্ছে, সরকার এটা সাইজটাকে ছোট করে আনতে পারতো। এইরকম ঢাউস সাইজের একটা মানে ক্যাবিনেটের কোনো দরকার ছিল না, কিন্তু এটা জি, রাখছে আমি একটা রেগুলার গভর্নমেন্টের মতো। এবং তাদের একটা হয়তো স্বপ্নই ছিল যে যেহেতু অভ্যুত্থানের সরকার, এটা মানে 50 বছরের একটা ম্যান্ডেট নিয়ে তারা আসছে। তো এখন ঘটনাক্রমে আর সামলাতে পারছে না, দেখছে যে হুম। পরিস্থিতি নাজুক, সুতরাং নিজেদের নিরাপত্তা বা ছেড়ে দে মা কে দেবাতি, এই ধারণার বশবর্তী হয়ে তারা হয়তো নির্বাচনটা ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে তারা দিচ্ছে। এই হচ্ছে পজিশন সরকারের। জি, ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনার কাছে একটু শুনতে চাই। যে প্রশ্নটি আপনি করেছেন, এটি মোস্তফা ফিরোজ খুবই ভালোভাবে উত্তর দিয়েছেন। আসলেই তো নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার আছে কিনা এটি একটি প্রশ্নের বিষয়। যেটি দরকার সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ ভালোভাবে তার কাজ পরিচালনা করার জন্য আহ সুযোগ দেওয়া, এবং মন্ত্রী পরিষদের উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা কি চাইছেন সেটি তাকে ভালো করে জানান। আমি লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নিয়েছেন, আমার কাছে মনে হয়েছে এই সিদ্ধান্তগুলি তিনি নিজে থেকে নেন নাই, তাকে বলা হয়েছে, তিনি নিয়েছেন। তো এই কারণে আমি মনে করি যে উনি একজন লেফটেন্যান্ট জেনারেল, কিন্তু এমনি এমনি তার লেফটেন্যান্ট জেনারেল হয় না আর্মিতে। ফলে আমরা তার কথাবার্তা শুনে তাকে অনেক সমালোচনা করি, এটা যেমন ঠিক, এটাও কিন্তু ঠিক যে একজন লোক এমনি এমনি লেফটেন্যান্ট জেনারেল হয় না। একজন লোক এমনি এমনি একটা সুশিক্ষিত সেনাবাহিনীর অধিনায়কত্ব পান না। আমাদেরকে দেখতে হবে যে কেন তার কাছ থেকে আমরা আশানুরূপ পারফরমেন্স পাই নাই, অথবা কোন কোন জায়গাতে তিনি বাধার অনুভব করেছেন। এই জায়গাগুলি তাকে আসলে জিজ্ঞেস করা উচিত ছিল। সেটা কেউ করছেন কিনা আমি জানি না। আরেকটি হচ্ছে যে এই মুহূর্তে এই ধরনের রদবদল বা যে কোনো ধরনের রদবদল এই সরকারের সম্পর্কে একটা ভুল ইনফরমেশন মানুষকে দিবে। তারা মনে করবে যে এই সরকার টালমাটাল, এই সরকার দুর্বল, এবং তারা এখন তাদের এত বছর ধরে, মানে এই যে 1.5 বছরের বেশি সময় ধরে যাদের উপর আস্থা রাখতে পারছেন, নির্বাচনের 2 মাস আগে 1.5 মাস আগে তাদের উপরে আস্থা রাখতে পারছেন না। এই কারণে আমি মনে করি যে এই মুহূর্তে মানুষ বদল করার চাইতে নীতি বদল করা জরুরি, অর্থাৎ নিরপেক্ষ আচরণ করা জরুরি। নির্বাচনের উপলক্ষে যে পরিবেশ তৈরি করা দরকার, সেই পরিবেশ তৈরি করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। এই কাজগুলি করলে আমার মনে হয় না ব্যক্তি বদল করার কোনো প্রয়োজন আছে। আর কিন্তু যার আপনি নাম যে আপনি বলছিলেন যে বললেন, কার তিনি বাধার উচ্চ কারণ, জি, হ্যাঁ, তিনি উচ্চ বলেন জায়গা থেকে শেষে। নিম্ন জায়গায় কেন আসবেন? তিনি
তিনি তো গোটা নিরাপত্তার উপদেষ্টা, সেখান থেকে উনি কেন পুলিশে নেমে আসবেন, তাই না? এটা তো নেমে আসার কোনো প্রয়োজন নাই। মানে নেমে আসার তো ব্যাপার না, আর একটু এক্সটেনশন, সেটাই আমি মোস্তফা ফিরোজকে না, বলছিলাম। এগুলো যতই আমরা বলি এক্সটেনশন, ধরেন আপনি একটি বাড়ির মালিক, আপনি ওখানে সবকিছু আপনার, কিন্তু আপনি কাপড় ধোন, ঘর মাজেন, মানে বাসন মাজেন এবং ঘর মোছেন। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখা গেল যে আপনি সিঁড়ি ঝাড়ু দিচ্ছেন, তারপরে দেখা গেল আপনি গ্যারেজও পরিষ্কার করছেন। এখন আপনি বললেন যে আপনিই তো মালিক, আপনি তো প্রধান, আপনি সব করছেন। আসলে ঘটনা সেইটা না। উপরের জায়গা থেকে আপনি নিচে নেমে আসার পরে তারপরে দেখা যাবে যে আপনার যে মূল কাজগুলি ছিল সেগুলি আর আপনি করতে পারছেন না। আপনাকে বাড়ির ট্যাক্স দিতে হয়, বাড়ির দলিলপত্র সামলাতে হয়, বাড়ির মর্টগেজ পেমেন্ট করতে হয়। তো ওগুলা তখন আর পারবেন না কিন্তু সারাদিন ঘর ঝাড়ু দিলে। তো এই জন্য উপরের দিকে যে দায়িত্ব, যিনি গিয়ে অন্য দেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করবেন, সেই ভদ্রলোক যদি নিচে এসে কয়টা চোর ধরা পড়লো আর কয়টা ক্রিমিনাল ধরা পড়লো ওই হিসাব রাখতে শুরু করেন, এটা ঠিক হবে না। জি, অন্য দেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে তিনি বৈঠক করেন, মানে সেখানেও তো কিছু জানি না আমরা, সেখানেও আসলে কি কাজ হচ্ছে সেটাও তো আমরা আসলে জানি না। সেটাও কি কোনো কাজ হচ্ছে আসলে, না, সেটা হচ্ছে কি? সবকিছু আমাদের জানতে হবে এরকম কোনো কথা নাই শারমিন। ওই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয় বলে কিন্তু আমাদের জানার কথা না, জানার কথা মন্ত্রী পরিষদের। তিনি জানাবেন মন্ত্রী পরিষদকে, কেননা ওইখানে অনেক গোপনীয় তথ্য থাকে যেগুলি বাংলাদেশের সব লোক জানতে পারবে, এটা আমরা আশা করতে পারি না। এই জন্যই তো সরকার লাগে, এই জন্যই সংসদ লাগে, যে এই ধরনের বিষয়গুলি সংসদে কোনো মন্ত্রী পরিষদের হুম। কমিটিতে অথবা কোনো সংসদীয় কমিটিতে আলোচিত হবে, যেখানে জনগণের পক্ষ হয়ে কিছু লোক এগুলি পরীক্ষা করবেন। কিন্তু এখন ধরেন উনি কি আলাপ করেছেন একেবারে উচ্চতম উপদেষ্টার সাথে অন্য দেশের, সেটা যদি এখন মনে করেন আমার এলাকার পানের দোকানদার আহ হাফিজ কিংবা রফিক এটা জানে, তাতে আমাদের কোনো লাভ নাই, এটা জানার কোনো দরকার নাই। হাফিজ বা রফিকের ওই যে হয়ে আপনি বলছিলেন একজন এই, আসিফ নজরুল, হাসিব বা রফিকের হয়ে একজন আসিফ নজরুল বা একজন আদিলুর রহমান খান অথবা একজন রেজওয়ানা, এরা এরা জানবেন এবং এরা জেনে সেটা লিপিবদ্ধ অবস্থায় থাকবে যে কি আলাপ হয়েছিল। হুম, জি, মানে আপনি ওই যে বলছেন যে একটা সংসদের মাধ্যমে সেটা নাই বলেই এত মানে জানার বিষয় যে আসলে কি এই হচ্ছে জন্য তো আমরা গণতন্ত্র লাগে, আর নাহলে আমরা জানি গণতন্ত্রের কিনা। দরকার কি জি, ছিল? জি, গণতন্ত্রের প্রয়োজন কি? গণতন্ত্রের প্রয়োজন তো এইটাই যে আমাদের রফিক শফিক, আহ, তাই না, এই হাবুল বাবুল যারা আছেন, এদের হয়ে ওনারা আমাদের কাজগুলি করে দিবেন। আমরা তো হুম, নাগরিক, আমরা আয় ব্যয় করব, আমরা দিন আনবো দিন খাবো, সেটাই, ওনারা কিন্তু সেই আমাদের জীবনকে গণতন্ত্রটা তো নিরাপদ সেই করার জন্য পরিস্থিতি তো এই এখন কাজটা নাই, করবেন। যেটা এক্সাম্পল গণতন্ত্রের যে ডেফিনেশন সেটি তো এখন নাই, এই জন্যই নাই আসলে আমি দেখে তো বলছিলাম নির্বাচন যে লাগবে, নাই দেখে তো লাগবে, নির্বাচন কিন্তু লাগবে। না লাগার আগে যেই পরিস্থিতি, লাগার আগেই তো দেখা যাচ্ছে নির্বাচনের আগেই তো আসলে এই যে বিষয়গুলো হচ্ছে, আলোচনাগুলো হচ্ছে, সেইখানে আমরা জানি না, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলি মাঝে মাঝে, তারাও যে আসলে বিষয়টা জানেন তেমনটা বলে মনে হয় না, আসলে শুধু তারাই জানেন যারা করছেন, এই জন্যই আসলে প্রশ্ন। হ্যাঁ, জনাব এই মোস্তফা জন্যই ফিরোজ, তো নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ওনারা যদি এত গণতান্ত্রিক আচরণ করতেন তাহলে তো আলাদা করে গণতন্ত্র দরকার ছিল না। গণতন্ত্র নাই দেখে তো লোকের কাছে গণতন্ত্র দরকারই হয়ে পড়েছে। এই এই সরকারও গণতান্ত্রিক না, আগের সরকার তো নির্বাচন করেও গণতান্ত্রিক ছিল না। তো একটা অগণতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনে যাওয়ার প্রয়োজনীয়তাই তো এটা। আপনি মনে করেন আপনাকে কেউ একটা গরু উপহার দিয়েছে, সেই গরুটা অনেক দুধ দেয়, তো আপনার দরকার আছে গরুর খামার করার, কিন্তু গরুর খামার কেন করতে হয়? করতে হয় এই জন্য যে সেই গরুটা মনে করেন ঢুস দেয় কিছুক্ষণ পর পর শিং হুম, দিয়ে, বা আপনাকে কোনো জবাব দেয় না। এই জন্যই তো গণতন্ত্রহীনতার ব্যাপারটাই তো এটা, উপহারের গরু আপনাকে জবাব দিবে না। জি, জনাব মোস্তফা ফিরোজ, মানে আমরা কথা বলছি হাতি হত্যাকাণ্ড, তারপরে দীপু বিশ্বাস হত্যাকাণ্ডের কথা আপনি বললেন, এর মধ্যে খুলনায় এক এনসিপির শ্রমিক নেতা, তাকে গুলি করা হয়েছে, মাথায় গুলিবিদ্ধ, তিনিও নাকি সংকটাপন্ন অবস্থাতেই আছেন। প্রথম আলোর হেডিং দেখছিলাম, শিরোনাম যে নিউজ কার্টুনে ককটেলে যুবক নিহত, হঠাৎ বিস্ফোরণের শব্দ। এই যে এই ঘটনাগুলো যে ঘটছে, আসলে এটা আপনার কাছে কি মনে হচ্ছে, এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? একের পর এক এরকম, এটা নাশকতাই বটে, তাই না? এগুলি একটা সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করা। আমি বারবার বলছি তো যে অনেকগুলো গোষ্ঠী নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে এখন যে ক্ষমতাটা তারা এনজয় করতেছে, এখন যে চট করে যে ডক্টর ইউনূসের পাশে যে বসে থাকতে পারতেছে বা ডাক দিচ্ছে, তখন তো তাদের আর সেই গুরুত্বটা থাকবে না। নির্বাচন হলেই আহ, কে হবে সরকারি দল, কে হবে বিরোধী দল, এগুলি সব মানুষের হিসাব নিকাশ আছে। থার্ড পজিশন, ফোর্থ পজিশনটা যে আসলে কে পাবে কেউ জানে না। তো তখন ওই থার্ড বা ফোর্থ পজিশন অনেক দূরে চলে যাবে, ফার্স্ট সেকেন্ডটা ক্ষমতার দ্বার প্রান্তে থাকবে। তো এখন যে ফার্স্ট হইতে চায় সে চিন্তা করতেছে যে আমি থার্ড ফোর্থ এই জায়গাগুলোকে আমি সংগঠিত করি, করে এমন একটা পরিস্থিতি তৈরি করি
যাতে ফার্স্ট পজিশনে যে আসবে সে যাতে আসতে না পারে। তো এখন সেই মহড়াটা গত আহ, মানে 1 বছর ধরে হয়েছে নানাভাবে, কিন্তু বাস্তবতা হয়েছে ওই যে বললাম যে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনটা দিতে হয়েছে। এখনো শেষ মুহূর্তে চেষ্টা করা হচ্ছে যে একটা যদি মানে নাটকীয় কিছু ঘটানো যায়, যেটা ওসমান হাদিকে দিয়ে করা হলো, তো সেটাও দেখা গেল যে ফেল। এখনো আবার ওই যে আতঙ্কর পরিবেশ একটা তৈরি করা হচ্ছে, তৈরি করে করে যদিও হঠাৎ কিছু মানে মানে কি বলে কপালে বা ভাগ্যে ফেরে যদি